জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের একটা নতুন জায়গা নতুন ব্লগ। তো সেটা হচ্ছে জগন্নাথ ধাম। তো তোমরা সকলেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দীঘায় তৈরি হয়ে গেছে নতুন জগন্নাথ ধাম। আর এখন দীঘা মানে শুধুমাত্র সমুদ্র নয়, দীঘা মানে রয়েছে জগন্নাথ প্রভুর দর্শন আর জগন্নাথ প্রভুর নতুন মন্দির। তো একদিনে আমরা চলে গেছিলাম দীঘায়, মানে একদিনের জন্য। তো সেই ভ্রমণ কি হলো, কি বিপদ হলো, কি লাভ হলো, সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো দেখছো সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এখন যাবো আমরা বেলঘড়িয়া বাস স্ট্যান্ড। তো যেরকম বললাম যে হঠাৎ একটা ছুটি পেয়ে গেলাম, একটা উইকেন্ড শনি রবি, তো চট করে প্ল্যান করে ফেললাম। মানে হঠাৎই কিরকম একটা ইচ্ছা হলো যে যাই একটু দীঘা ঘুরে আসি, অনেকদিন ঘুরে আসিনি। আর এত সকলের ব্লগ দেখছি, রিলস দেখছি জগন্নাথ প্রভুর মন্দিরের জন্য, তো সেই কারণে চলে এলাম। আমি প্রিয়া তো রয়েছেই, তার সাথে রয়েছে আমাদের সাথে আমার কিছু ফ্যামিলি মেম্বার, যেরকম পিসিমশাই, বোন। তো মোটামুটি আমরা 8 জন যাচ্ছি। এখন রয়েছে আমরা বেলঘড়িয়া ডিপো। তো এই বেলঘড়িয়া থানা, তার ঠিক উল্টো দিকেই রয়েছে বেলঘড়িয়া ডিপো। তো মোটামুটি আমি যতবার এখনও অবধি দীঘা গেছি তার মধ্যে 95% সময় কিন্তু আমি এই ডিপো থেকেই বাস নিয়েছি, মানে বেলঘড়িয়া ডিপো থেকে বাস নিয়েছি। আর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম ওই 5:30 নাগাদ। আমাদের বাস রয়েছে 6:30টায়। টোটো করে আমরা চলে এলাম এখানে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন একটা সাডেন প্ল্যানে আমরা চলে যাচ্ছি একদিনের জন্য দীঘা। তো আজকে বেরিয়ে পড়েছি, আজকে রাত্রিটা ওখানে থাকবো, থেকে কালকেই ব্যাক করবো। আর এটা দেখছো বেলঘড়িয়া বাস স্ট্যান্ড। বেলঘড়িয়া বাস স্ট্যান্ডে এখন আমাদের 6:30টায় বাস রয়েছে। তো বাসে উঠে পড়েছি, পুরো জার্নিটা দেখো। আর কীভাবে এরকম র্যাপিড ট্যুর প্ল্যান করবে, আর অবশ্যই জগন্নাথ মন্দির তো আছে, এই সবগুলো নিয়ে থাকছে আজকে ব্লগটা, দেখতে থাকো। যারা দীঘা যাবে বলে ভাবছো তাদের কাছে কিভাবে এখন তোমরা প্ল্যানটা করবে, কারণ দীঘা কিন্তু এখন আর আগের মতো নেই। তো দেখছো আমাদের বাস কিন্তু ঠিক রাইট টাইম 6:30টার সময় ছেড়ে দিল। আর এসবিএসটিসির বাসগুলো এরকম লজ্জরে হতে পারে, কিন্তু টাইমের দিক থেকে পাক্কা। যখন টাইম বলে সেই টাইমে কিন্তু ছেড়ে দিল। ভাড়া পড়লো আমাদের 145 টাকা। আর এই দেখছো বাস ডানলপ দক্ষিণেশ্বর হয়ে এখন এই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছে। দক্ষিণেশ্বর মন্দির বা ভবতারিণীকে ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। সকালবেলা কিন্তু পরিবেশটা বেশ ভালো থাকে, বেশ আরামদায়ক থাকে। একটাই চিন্তা, সেটা হচ্ছে গরম, রাস্তায় কীরকম গরম থাকবে। আর দীঘায় এখন মূল যেটা ক্রাইসিস সেটা হচ্ছে হোটেলের। তোমাদের হোটেল পেতে কিন্তু বেশ বেগ পেতে হবে। তো সেই জন্য আমি আগে থেকে হোটেলের ব্যবস্থা করে নিয়েছি। কিভাবে হোটেল পেলাম, হোটেলের প্রাইস কীরকম, সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো কোলাঘাটে কিন্তু বাস দাঁড়ায় 10 মিনিট, বাট আমাদের বাসটা দেখলাম 2-3 মিনিটের বেশি দাঁড়ালো না। জানি না কী কারণ, হঠাৎ করেই না বলো, তারপর হঠাৎ করেই হর্ন দিয়ে সবাইকে তুলে দিল। ঠিকঠাক খেতেও পারলাম না। বলতে বলতে চলে এলাম আমরা নন্দকুমার। তো নন্দকুমার দেখছো এখন বেশ সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে। নন্দকুমার এখন আগের থেকে অনেক ডেভেলপ। নন্দকুমারেও দাঁড়ালো না, মেছেদায় গিয়ে দাঁড়াবে বলে মানে মেছেদায় দাঁড়াবে হয়তো, সেটা ভাবছি। নন্দকুমারে দেখছো বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর আমাদের এখন আমরা একসাথে এই গাড়িতে যাচ্ছি 6 জন। আর আমার আর এক পিসিমশাই চলে গেছে ঠিক আগের দিন। তো ওনারা গেছে বলেই কিন্তু আমরা ঘরের ব্যবস্থাটা করতে পারলাম, কারণ দীঘায় আমি আসার আগে মোটামুটি 60 থেকে 70টা হোটেলে ফোন করেছি, আমি প্রিয়া দুজনে মিলে, ফোন হোয়াটসঅ্যাপ। তো সকলেরই একটাই রিপ্লাই, ঘর নেই, আপনারা পরে আসুন, পরের মাসে আসুন। আর যদিও যে ঘর পাচ্ছি সেখানে হচ্ছে এক রাতের জন্য কেউ ঘর দিতে চাইছে না। তো আমাদের হাতে একটাই মাত্র রাত ছিল, শনিবার। তো আমরা দীঘার ওল্ড দীঘায় চলে এলাম। এখন প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, ওল্ড দীঘা আমরা নেমে পড়লাম। আর আমাদের যে হোটেলটা আমরা পেয়েছি, হোটেল জিওন, তার ঠিক সামনে কিন্তু দুপায়ে চলে এলেই আমাদের এই সি বিচ বা সি বিচের ধারেই আমাদের হোটেলটা। হোটেল জিওন আমরা কীভাবে পেলাম, হোটেল জিওনের রেট সবই বলছি। আর ওল্ড দীঘা দেখছো, ওল্ড দীঘায় কিন্তু কোনো সময়ই চান করার জন্য উপযোগী নয়। তো ওল্ড দীঘাতে দেখছো সকলে এই যে বোল্ডার বা সকলের এই যে স্লোপ করা আছে, স্লোপের ওপরেই সকলে বসে রয়েছে, এখানে পা ভিজাচ্ছে। আর যারা খুবই সাহসী, যারা মোটামুটি খাতরকা খিলাড়ি খেলে ঠেলে এসছে, তারা ওই বোল্ডার ক্রস করে সামনের দিকে যাচ্ছে স্নান করতে। আমরা যাচ্ছি না, আমাদের ইচ্ছা বা আমার ইচ্ছা রয়েছে টুকটাক এই সামনে একটু পা ভেজানো। রোদ কিন্তু প্রচুর। আর এসে যেটা দেখতে পারলাম যে সত্যিই অবস্থা খারাপ, যেরকম ফোনে শুনছিলাম যে লোকজন ঘর পাচ্ছে না। যেহেতু শনিবার পড়ে গেছে, একটা ছুটির দিন পড়ে গেছে, সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড়। প্রত্যেক প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য, নতুন এই স্থাপত্যকে দর্শন করার জন্য। পুরীর মন্দির যেরকম সকলে অনেকে জানে, বছরের যে কোনো সময় যেতে পারে। আর এই মন্দির কিন্তু জাস্ট প্রতিষ্ঠা হয়েছে 1-1.5 মাস হলো, সেই জন্য ক্রেজটা আরও বেশি। আর এই মন্দিরের জন্য কিন্তু একটা কথা বলতেই হবে, দীঘাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে দীঘাকে নতুন রূপে প্রতিষ্ঠা করেছে মানুষের সামনে, সেই কারণে আরও মানুষের ঢল। এবং পর্যটনের কিন্তু বেশ ভালোই উন্নতি হয়েছে। যেরকম হোটেল যেগুলো নর্মাল নন এসি, যাদের ভাড়া থাকে ওই মোটামুটি 500 থেকে 600, সেগুলো এখন চাইছে 3 থেকে 4000। আর যেটা এসি রুম যেটা থাকতো 12 থেকে 1500, সেটা এখন চাইছে 7 থেকে 8000। তো আমাদের এই হোটেল জিওন ঠিক বড় রাস্তা আর সি বিচের মাঝখানে পড়ে। তো এই বড় রাস্তায় আমরা চলে এলাম, স্নান করে বেরিয়ে পড়েছি। এখন লাঞ্চ করতে হবে, তো লাঞ্চ করার জন্য বেরিয়েছি। এখানে অনেক হোটেল আছে, তো একটু খুঁজে দেখে নিই কোথায় যে খাওয়া যেতে পারে। স্নান সেরকম করিনি,
কারণ স্নান করাটা খুবই রিস্কি, এখানে স্নান করার জন্য আসেও নি, আর এখানে স্নান করে সেই আনন্দও নেই। কিছু মাস আগেই আমরা পুরী গেছিলাম, পুরীতে যে পরিমাণ স্নান করেছিলাম এখানে তার সিকিভাগও স্নান আমরা করলাম না। বাইরে চলে এলাম, বাইরে এসে খাবার দোকান খুঁজতে খুঁজতে চলে এলাম দীঘা বাজার অঞ্চলে। এটা হচ্ছে তোমার নেহেরু মার্কেট, অনেকেই চেনো, খুব বড় বাজারটা, মানে পুরীর যে বাজার দেখেছিলাম তার থেকে অনেক বড়। এখানে সামনেই একটা খাবারের হোটেল রয়েছে, তো আমার কিছু লোকজন, মানে আমাদের কিছু লোকজন এই হোটেলে লাঞ্চ খাওয়া দাওয়া করছে, যেখানে মোটামুটি মাছ ভাত ছিল 60-70 টাকা আর মাংস ভাত ছিল 100 টাকা। খাবার দাবারের কোয়ালিটি ঠিকঠাক। আর এইখানে দেখছো রাস্তায়, বাস স্ট্যান্ডে, স্টেশনে সব জায়গায় কিন্তু মানুষ জিনিসপত্র নিয়ে বসে আছে, কারণ একটাই উত্তর, ঘর নেই। প্রত্যেকটা হোটেলে বড় বড় করে লেখা ঘর নেই, হাউসফুল এরকম টাইপের বোর্ড ঝোলানো রয়েছে। আর দালালরা ঘুরে বেড়াচ্ছে, যদিও বা ঘর কেউ পাচ্ছে তাদেরকে যেরকম খুশি দাম তারা হাঁকছেন, যেরকম 10,000 12,000। এটা হচ্ছে আমাদের হোটেল জিয়ন। তো আমার ওই পিসিমশাই এসেছিলেন বলেই একজনের সাথে পরিচয় হয় এবং তার মারফতেই আমরা এই হোটেলটা ব্যবস্থা করতে পারি। আমি তার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই হোটেলটা মোটামুটি ভালোই, এসে যতটা দেখলাম, আমাদের রুম আগে থেকে বুক করা ছিল, আমি অ্যাডভান্স করে দিয়েছিলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 101। সোজা চলে গেলেই আমাদের রুমটা, গ্রাউন্ড ফ্লোরের রুম ছিল, বেশ ছোট রুম ছিল। আর এসি রুমটার ভাড়া কত হতে পারে তোমরা জানো, আমি কিছুক্ষণ পরেই রুম ট্যুরটাও করিয়ে দেবো। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া করে জাস্ট একটু 10-5 মিনিট রেস্ট নিয়ে সোজা চলে যাওয়া জগন্নাথ প্রভুর মন্দিরে। আর আমাদের হোটেলের সামনে একটা খাবার হোটেলে চলে এলাম, যেখানে আমি নিয়ে নিলাম একটা চিকেন থালি, যেটার দাম পড়লো 150 টাকা, আর প্রিয়া নিল একটা ভেজ থালি, যেটার দাম পড়লো 70 টাকা। ভাত ছিল, ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম তরকারি, চিকেন, চাটনি, পাঁপড় ছিল না, চাটনি ছিল, স্যালাড ছিল। বেশ ভালো খাওয়া দাওয়া, বেশ পর্যাপ্ত পরিমাণ সুস্বাদু খাবার দাবার, তোমরা গেলে এখান দিয়ে খেতে পারো। আর এই 3-4টে হোটেলের পরেই রয়েছে আমাদের হোটেলটা। তো আমাদের এই হোটেলের সামনে কিন্তু বাস দাঁড়ায়, স্টপেজটা হচ্ছে মিয়া মোড়ে। তো তোমরা যদি জিয়নে থাকতে চাও, তোমরা মিয়া মোড়ের সামনে রেখে তার পাশের গলিতেই হচ্ছে জিয়ন। আর বেশ অনেক কিছু একসাথে রয়েছে একই জায়গায়, KFC, মিয়া মোড়ে, বাউ মোমো সবই একই জায়গায় রয়েছে। জগন্নাথ প্রভুর মন্দিরের জন্য তো ভিড় বটেই, তাছাড়া আর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ছুটি। আর ছুটির কারণে সকলে মিলে একই প্ল্যান করেছে যে দীঘায় ঘুরতে যাবে, আর কোনো জায়গা নেই, তো সেই কারণে এত ভিড়। এবং যেরকম আগে আমরা দীঘায় চলে আসতাম জাস্ট বাসে উঠে পড়ে, মানে বাসেরও কেউ টিকিট কাটতো না, তো এখন এরকম বাসেও অনেক হলো যে বাসে যারা উঠছেন তাদেরকে বলেই দিচ্ছে কন্ডাক্টর যে সিট কিন্তু নেই, দাঁড়িয়ে যেতে হবে। তো অনেকে এরকম দেখলাম যে দাঁড়িয়ে দীঘা অবধি এলেন, সেটা খুব একটা অসহ্য ব্যাপার, কষ্টকর ব্যাপার। তারপরে দীঘাতে এসে যখন ওনারা দেখছেন যে ঘর নেই, মানে যারা প্রিবুক করে আসেনি তাদের কাছে তো মানে সত্যিই একটা মানে বিপজ্জনক সিচুয়েশান। যেরকম দেখছো এই নিচে বসে আছে, মন্দিরে বসে আছে, পুলিশ স্টেশনে বসে আছে, বাস স্ট্যান্ডে বসে আছে, সকলে বসে আছে বাচ্চা নিয়ে বা বাড়ির মহিলাদের নিয়ে রাস্তার ওপর বসে থাকতে হচ্ছে, কারণ একটাই কথা, হোটেল অ্যাভেলেবেল নেই। তো যেরকম বললাম, দীঘাকে কিন্তু সৌন্দর্যনের দিক থেকে 100-এ 100 খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর যেহেতু এত সুন্দর সাজানো, সেই জন্য এক পা ছাড়া ছাড়াই কিন্তু রয়েছে সুলভ শৌচালয়। তো সুলভ শৌচালয়গুলো থাকার কারণে একটু মানুষের রিলিফ হচ্ছে, তারা অন্তত ফ্রেশ হতে পারছেন, স্নান করতে পারছেন, ওয়াশরুম ইউজ করতে পারছেন। এবং এই যে টুকটাক থাকার যে ছোট ছোট মানে বসার জায়গা করা হয়েছে, সেখানেই কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন উদ্বাস্তুর মতো। কিছু করার নেই, ঘর নেই। হয়তো অনেক দালাল তাকে আশ্বাস দিচ্ছেন যে আপনারা আজকেরটা কোনোভাবে কাটিয়ে নিন, কালকে ঘরের ম্যানেজ হয়ে যাবে, কারণ পরের দিনই রবিবার, অনেকেই চেক আউট করবে, ঘর অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন আমরা রেডি হচ্ছি, দেখছো প্রিয়া রেডি হচ্ছে। তো আমাদের এখন এখানে মানে দীঘাতে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই জগন্নাথ প্রভুর মন্দিরে যাওয়া। কিছু মাস আগে আমরা পুরীতে গেছিলাম, তো কোনোভাবেই তুলনা হয় না দুটো জায়গার। তাও নতুন একটা মন্দির বা নতুন একটা স্থাপত্য, সেটা দেখার জন্য তো অবশ্যই একটা কিউরিসিটি রয়েছে যে কীরকম হলো। আর এত ফটো দেখেছি, এত রিলস দেখেছি, আমার বিশেষ করে খুব ইচ্ছা হচ্ছিল যে দেখার কীরকম। তো যেটা যাওয়ার আগেই শুনতে পাচ্ছি যে প্রচুর ভিড়, এবং সেই কারণে দীঘার এই অবস্থা, মানে দেখালাম আমি ফুটেজ বা আরও দেখাবো, মানে রাস্তায় লোকজন বসে আছে, মানে শুধুমাত্র না হলেও মন্দির একটা ফ্যাক্টর, না হলেও ছুটি, মন্দির সব কিছু মিলিয়ে একটা ফ্যাক্টর। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আমাদের 4টে বেরোনোর কথা ছিল, এখন 4:15-20 হতে যায়। তো 8টা অবধি শুনলাম মন্দির খোলা থাকে। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে, আমাদের ওল্ড দীঘা থেকে ওই পায়ে হেঁটে 8-10 মিনিট লাগে। তো মন্দিরে যাই, গিয়ে কী নিয়ম, কীরকম ব্যাপার, আমি পুরোটাই চেষ্টা করব দেখানোর। তো পুরোটা দেখো আজকের দিনটা কীভাবে আমরা কাটাচ্ছি। আজকের দিনটা এত র্যাপিড যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে, আমি সবকটার ভিডিও করতে পারছি না, কারণ আমরা যে বাসে করে এসেছি SBSTCর কোলাঘাটে প্রায় 2 মিনিট দাঁড়িয়েছিল। তারপরে মানে সেখানেও ভিডিও আমি দেখাতে পারিনি। ডিরেক্ট আমাদের দীঘাতে যখন নামালো, সেখানেও আমাদের ঘরে ঢুকে খুব তাড়াহুড়ো ছিল বলে সামনের দিকের ভিডিওগুলো হয়নি। তো পুরোটা আমি কভার করে দেবো কালকের দিনটায়।
পুরোটা দেখতে থাকো। যখন মানুষের তাড়া থাকে বা কোনো কিছু ভালো সময় এলে তখন যখন তাড়া থাকে আমরা ওই মার্চ মাসে গিয়েছিলাম, আবার জুন মাসে এলাম দীঘা। আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম এখন জগন্নাথ ধাম যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে তোমরা নিউ দীঘার কাছাকাছি হচ্ছে জগন্নাথ ধাম বা জগন্নাথ প্রভুর মন্দিরটা। তো তোমরা ওল্ড দীঘা থেকে যেতে চাইলে টোটো নিতে পারো, টোটোর ভাড়া ওই 20 টাকা করে চাইছিল। আমরা একটা 4 হুইলার পেয়ে গেলাম, যেখানে আমাদের 6 জন ছিলাম। তো এনারা বললেন যে টোটাল 100 টাকা দিলেই হবে। বেশ বাজেট ফ্রেন্ডলি ডিলটা হলো, বেশ ভালো কমফোর্টেবলি আসতেও পারছি আমরা, আর আমাদের 20 টাকা সাশ্রয় হলো। তো দেখো রাস্তার দুধারে যেরকম বলছিলাম যে মানে ফুটপাতে মানুষজন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে এটা দেখাটা খুবই কষ্টকর বিষয়, কিন্তু কিছু করার নেই, এটাই রিয়ালিটি। তো যারা যাবে ভাবছো বি অ্যালার্ট, রথে নাকি এই ভিড়টা আরও উপচে পড়বে, কারণ সেই রকম মানে সেই কি বলবো, সেই ব্যবস্থা নেই বা সেই পরিকাঠামো নেই দীঘার যে এত লোককে একসাথে অ্যাকোমোডেট করবে। হয়তো আগামী দিনে সেটা হবে, এখন সেটা নয়, সম্ভব নয়। তো সেই জন্য ড্রাইভাররা বা লোকালরা বারবারই বলছেন যে রথে কিন্তু এই হোটেলের ভাড়া আরও 3 গুণ 4 গুণ হবে, মোটামুটি 20,000 30,000ও এক একটা হোটেলের ভাড়া যেতে পারে। এটা হচ্ছে জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। এই মাসির বাড়িরও ভিডিও আমি দেখাবো। আজকের যে ব্লগটা সেখানে আমি মন্দিরের ভেতরের কিছু দেখাচ্ছি না, সেটা রথযাত্রা স্পেশালের জন্য থাকবে একটা সারপ্রাইজ। আজকে শুধু আমরা মন্দিরের সামনে এলাম এবং তারপরের বাকি অংশটা দেখাবো। মন্দিরের ভেতরে কি কি তোমরা করতে পারবে, মন্দিরের যাবতীয় ইনফরমেশন সবই থাকবে ওই রথযাত্রা স্পেশাল যে ব্লগটা আসবে সেটাতে। আমাদের আসার মূল উদ্দেশ্য এটাই ছিল, জগন্নাথ প্রভুর দর্শন করা। এবং পুরী তো আমরা সকলেই গেছি, জানি, মানে পুরী মানে আমার যেমন বা আমাদের জেনারেশনের অনেক আগে থেকেই পুরীর মন্দির প্রতিষ্ঠিত। বাট আমাদের জেনারেশনের কাছে মানে সামনে তৈরি হওয়া একটা মন্দির, যেটা আমি আগের বার যখন এসেছিলাম 2023-এ, তখন আমি মন্দিরটাকে তৈরি হতে দেখলাম, এবং 2025-এ যখন এলাম সেটা রেডি, সকলে মিলে আসছে। মানে এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার যে আমাদের জেনারেশনের কাছে বা সামনে তৈরি হলো একটা স্থাপত্য বা মন্দির, যেটা ইতিহাসের পাতায় হয়তো উঠে থাকবে। তো সেই কারণে মানুষ এইটা ভেবেই আসছে যে প্রথম দর্শন, যেটা একটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তো দেখছো প্রচণ্ড ভিড়, আর এই নতুন মন্দিরের জন্য কিন্তু রাস্তাও নতুন করে বাঁধানো হয়েছে, সাজানো হয়েছে। তার ফলে রাস্তাটা আরও ছোট হয়ে গেছে। আগে রাস্তাটা যে পরিমাণ বড় ছিল, চারিদিকে নর্মাল ঝাউগাছ ছিল, বালি ছিল, সেরকম এখন কিছুই নেই। রাস্তা দিয়ে তুমি গেলে মনে হবে কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছ। এটা হচ্ছে মেন গেট। তো তোমরা মেন গেট দিয়েও ঢুকতে পারো, আর যদি তোমাদের জুতো ব্যাগ রাখতে হয় তাহলে কিন্তু অন্য একটা গেট দিয়ে ঢুকতে হবে। সেটা সবই ওই স্পেশাল ব্লগটাই বলবো, জগন্নাথ প্রভুর যে ব্লগটা আসবে সেটাতে। তো আজকে আমরা এই গাড়ি থেকে এখানে নামলাম, নেমে আমরা যেখানে যা প্রসিডিওর আছে সেগুলো ফলো করে যাচ্ছি এখন মন্দিরের মধ্যে। এই একটা এক্সক্লুসিভ লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে এটার জন্যেই দেখতে আসা। পুরীর মন্দিরে একরকম, এখানে একরকম। এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আমরা পুজোও দিলাম। পুজো দেওয়ার কী নিয়মাবলী আছে, কিভাবে পুজো হয়, সবই থাকবে। তো একটু ওয়েট করে যাও, কদিন রথের আগেই চলে আসবে বা রথের দিন বা তার একদিন আগেই চলে আসবে। তা মন্দির থেকে আমরা চলে এলাম এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানটা মানে অনেক পুরনো, এটাকে অ্যাকোরিয়াম বলা হয়। এখানে বিভিন্ন মানে প্রাণীদের কিছু স্কেলিটেন রাখা হয়, যেরকম একটা তিমি মাছের একটা স্কেলিটেন, ভেতরে আরও অনেক প্রাণীর এরকম ছোট ছোট মডেল করে রাখা আছে। তো এখন সেখানে ভেতরে কাজ চলছে, সেই জন্য এখানে মানে সব কিছু খোলা নেই, কোনো রকম এন্ট্রি ফি নেই, তোমরা জাস্ট একটা সিগনেচার করে ঢুকে পড়তে পারো। আমরাও একটু 2-3 মিনিটের জন্য ঘুরলাম, তারপরে আমরা মাসির বাড়ি হয়ে চলে এলাম এখানে। আর এই সি সাইডের যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু মোটামুটি একই রকম, পুরী দীঘা সব জায়গায় একই রকম। ঝিনুকের কিছু আইটেম, ঘর সাজানোর আইটেম, সাজের জিনিসের আইটেম থাকেই। আর সন্ধ্যের সাথে সাথে এখানে সি ফুডের দোকান, চিকেনের দোকান, এগুলো তো এখানে বাড়তি পাও না। আর নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে কিন্তু সবসময় একটু মানে জাঁকজমকপূর্ণ থাকে। আর মার্কেটটা যেহেতু অনেক পুরনো আর বড়, সেই জন্য এখানে মানে এর একটা মানে খুব কালারফুল লাগে যখন সন্ধে হয়। তো যেরকম নিউ দীঘাতেও যখন আমরা থাকতাম প্রত্যেক দিন বা না হলেও অন্তত একদিন আমরা সন্ধেবেলাটা চলে আসতাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে সন্ধেটা পুরো কাটাতাম, খাওয়া দাওয়া করে আবার আমরা ফিরে যেতাম নিউ দীঘায় আমাদের হোটেলে। তো নিউ দীঘাতে কিন্তু ছোটোখাটো দোকান আছে বা ছোটো মার্কেটও আছে, বাট এতটা বড় পরিধি নয়। এখানে যেমন সব ধরনের খাবার পেয়ে যাবে, চাউমিন, মোমো থেকে শুরু করে তোমরা এখানে যেরকম বললাম KFCর দোকান রয়েছে, ডমিনোস রয়েছে, বাউ চানা, বাউ মোমো,
বিভিন্ন সি ফুড রয়েছে, অক্টোপাস পেয়ে যাচ্ছ, মানে ভ্যারাইটি রকমের খাবার দাবার রয়েছে। আর পুরো প্যাকড আপ, KFC, ডমিনোস সব প্যাকড আপ। যারা ঘর পায়নি তারা অন্তত সেখানে বসে খাচ্ছে, কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করছে। এইভাবে কিছু করার নেই। আশেপাশে আমরা সন্ধেবেলা কোথাও যাইনি, আমাদের প্ল্যান রয়েছে একসাথে সকলে মিলে সমুদ্রের ধারে গল্প করা, কারণ যখন ফ্যামিলির সকলে একসাথে থাকে তার মজাটা বেশ আলাদাই হয়ে যায়। আর তাছাড়া রাতের আমাদের প্ল্যান রয়েছে আজ ডিনারের, যে আমরা এখানে যে বাজার রয়েছে এখানে বিভিন্ন দোকানে কিন্তু খাবার ওনারা তৈরি করে দেন, দিয়ে দিলে। তো আমরা সেরকম মাংস কিনে দিয়ে দিচ্ছি, 1 কেজি মাংস ওনারা সেটা প্রিপারেশন করে দিয়ে দেবে রেডি করে। আমরা রুটি দিয়ে সেটা রাত্রিরে যে ডিনার করব। ভিড় দেখছো ঠিক করছে। তো যারা যাবে মানে 3-4টে জিনিস অবশ্যই করো যাওয়ার আগে। মোটামুটি যাওয়ার অন্তত 10 দিন আগে হোটেল বুক করবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বাস বা ট্রেনের টিকিট তো মনে হয় পাবেই না, যদিও বা বাসের টিকিট পাও, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দীঘার বাস অ্যাভেলেবেল। রেড বাস হোক বা সরকারি বাস হোক, তোমরা সেটার মাধ্যমে টিকিটটা অন্তত আগে থেকে কেটে নিও। কারণ আমরা আসার টিকিট কেটেছি, সেই টিকিটটাও ঠিকঠাক মনের মতো সিট পাইনি, খুবই পেছন দিকে সিট পেতে হয়েছে, অনেক পরের টাইমে সিট পেতে হয়েছে সেই কারণে। আর এটা একটা দোকান, এই দোকানটা একটা অফার চালাচ্ছে বিগ হপ পিৎজা বলে। এরা 99-এ একটা পিৎজার সাথে একটা বার্গার দিচ্ছে বা পিৎজার সাথে কোক দিচ্ছে। আমরা একটা অর্ডার করেছি, পেমেন্ট করা হয়ে গেছে, ওনারা 20 মিনিট টাইম দিয়েছেন। আমরা তো তখন আশেপাশটা আবার ঘুরে নিচ্ছি। আর ভেতরের একটা মার্কেট রয়েছে, এই মার্কেটটা আমাদের হোটেলের ঠিক বাইরেই। হোটেল জিওন ঠিকঠাক একদম, হোটেলে মোটামুটি টিভি রয়েছে, এসি রয়েছে, ওয়াইফাই রয়েছে, কোনো কমপ্লেন নেই। একটাই আমার কমপ্লেন, সেটা হচ্ছে জিওর নেটওয়ার্ক নিয়ে। আমি এটা পুরীতেও ফেস করলাম, জিওর নেটওয়ার্ক খুবই প্যাথেটিক, সকলেই সেটা ফেস করছে। আমাদের ফ্যামিলির যে কজনের জিও ছিল, একটা মিনিমাম কল পর্যন্ত করা যাচ্ছে না, কল রিসিভও করা যাচ্ছে না, নেট তো দূরের কথা, নেট নষ্টই হচ্ছে, নেট ইউজ করা যাচ্ছে না, ভিডিও কলও করা যাচ্ছে না। তো যারা জিও ইউজ করো তারা দীঘা যাওয়ার আগে চেষ্টা করো অন্য কোনো একটা সিম ক্যারি করার, কারণ কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশান কিন্তু হবে না, ক্যাশ ক্যারি করতে হবে, ক্যাশ দিয়ে সেটা পেমেন্ট করতে হবে। তো মোটামুটি আমাদের ইভিনিংয়ে যে কটা জায়গা আশেপাশে দেখার ছিল আমাদের হয়ে গেছে। মূল উদ্দেশ্য ছিল মন্দিরটা কভার করা হয়ে গেছে। এখন আমরা ওই অর্ডার দিয়ে দিয়েছি বার্গার আর পিৎজাটা খেয়ে রাত্রিরে আমরা খাবারের জন্য ওয়েট করব। আর এখানকার রাত্রিরের জন্য আমরা দেখছো এই বার্গার পিৎজাটা নিলাম টিফিনে, আর রাত্রিরের জন্য যে খাবারটা আমরা করতে দিয়েছি সেটা বাজারে একবার আনতে যাব। এখানকার শুধুমাত্র হোটেলওয়ালারা নয়, হোটেলের সাথে সাথে আরও যারা আছে, যেরকম হচ্ছে তোমার খাবারের দোকান, ট্রান্সপোর্ট, সকলেই কিন্তু এরকম একটা হাইক করে দিয়েছে, প্রাইস হাইক, যেটার ফলে কিন্তু সাধারণ মানুষকে পড়তে হচ্ছে খুবই বিপদে। তো যারা যাচ্ছ একটু এক্সট্রা ক্যাশ ক্যারি করো। খুবই এক্সপেন্সিভ দীঘা, মানে দীঘা যে এত এক্সপেন্সিভ হতে পারে একটা মন্দিরের জন্য, সেটা মানে কেউই হয়তো ভাবিনি বা কেউ এক্সপেক্ট করেনি। তো আবার দেখছো আমরা সমুদ্রের ধারে ছিলাম, তারপরে আমরা খাবারটা নিতে চলে এলাম সেই নেহরু মার্কেটে। এখানে বিভিন্ন দোকান রয়েছে, কেউ হয়তো 100 টাকা নেবে, কেউ হয়তো 120 টাকা নেবে ওই মাংস রান্না করে দিতে, মাছ রান্না করে দিতে। তো আমরা যেরকম এই দোকানটায় দিয়েছিলাম, এখানে উনি মাংস রান্না করে দিচ্ছেন, 100 টাকা নিচ্ছেন। তার পাশে তোমরা যদি মাছও কিনতে চাও, এখান থেকে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ তোমরা পেয়ে যাবে, যেরকম পমফ্লেট রয়েছে, চিংড়ি রয়েছে, ক্র্যাব রয়েছে। তো যারা অনেকজন মিলে আসবে তারা এখান থেকে বাজার করে বা মাছ কিনে তোমরা রান্না করতে দিয়ে দিতে পারো, যেরকম আমরা করেছিলাম পুরীতে। বাট 1-2 জন এলে তোমরা হোটেলে খেয়ে নেওয়াই প্রেফার করতে পারো, কারণ সেটাই অনেক বেটার। এখানে একটু ঝঞ্ঝাট থাকে, তোমাদেরকে কিনে দিতে হবে, সেই খাবারটা আবার আনতে হবে, কন্টেনার লাগবে, হোটেলে অ্যালাউ করবে কিনা, তো অনেক ইফস অ্যান্ড বাটস থাকে। তো সেই জন্য অনেকজন থাকলে এটা সুবিধা, যেন এখানে বাজারে খাসি, মুরগি, মাছ সব রকম দোকান অ্যাভেলেবেল, কন্টেনার অ্যাভেলেবেল, চাল ডাল সব, মানে যা চাও তোমরা সব এখানে পেয়ে যাবে। আমি আর প্রিয়া যে হোটেলটায় আছি সে হোটেলে বাইরের খাবার অ্যালাউ নেই, আর আমার পিসিরা যে হোটেলে আছে ঠিক পাশের হোটেলটায় সেটাতে অ্যালাউ আছে। তো আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে, এবার আমাদের পালা হচ্ছে রুটি নেওয়ার। আর আমাদের নেক্সট দিনের যে প্ল্যান, মানে লাস্ট অ্যান্ড ফাইনাল ডে, সেদিনকে আমাদের দুপুরবেলা বাস রয়েছে। তো আমাদের চেক আউট মানে ঘর ছেড়ে দিতে হবে 10টা নাগাদ। তো ঘর ছেড়ে দিয়ে আমরা আশেপাশে যে কটা একটু টুকটাক সাইট সিন, যেরকম মোহনা, নিউ দীঘা, এগুলো একটু ঘোরার ইচ্ছা আছে, তারপরে বাস ধরবো। কিন্তু গরম একটা ফ্যাক্টর, আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে এই ভিড়ের মধ্যে সব জায়গায় যাওয়াটাই একটু কষ্টকর। জাস্ট এরকম এক্সপিরিয়েন্স হবে, হরিবল এক্সপিরিয়েন্স ভাবিনি। উল্টো দিকে আবার খুবই লাকি ফিল করছি যে এতজন রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় বসে আছে। মানিটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে মানে পসিবল নয়। মানে অনেকে দেখছি 10,000, 5,000 অফার করছে, বাট যে অলরেডি ঘরে ঢুকে আছে তাকে তো বের করে তাকে রাখা যাবে না।
তো এখন আমরা এই রুটি দেখছো নিয়ে নিচ্ছি। এই রুটি যেরকম আমরা 5 টাকা পিস নিলাম রুটি, এটাই যখন 7টা 8টা হয়ে যাচ্ছে আমাদের সামনেই দেখলাম এটা 10 টাকা 20 টাকায় বিক্রি হচ্ছে। তো এইটা আর একটা রুম আমাদের হোটেলের, এটারও একটা রুম টুর পরে করিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এটাই ক্যাপচার করলাম। তোমরা যারা দীঘা যাচ্ছ প্লিজ তোমরা প্ল্যান করো আগে থেকে, দীঘা আর আগের মতো নেই, দীঘা বড় হয়ে গেছে। এটা সত্যি একদিকে গর্বের ব্যাপার, আর তো আমরা সেইভাবে নিজেদের আপগ্রেড করে নেবো। আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলকে শেয়ার করো। চেষ্টা করলাম ভিডিওটা সব ইনফরমেশান দেওয়ার। আরও 2টো পার্ট আসবে, জগন্নাথ প্রভুর পার্টটা আর একটা ফাইনাল পার্ট আসবে, দুটো সকলেই দেখো, ভালোবাসা দিও, চ্যানেলটার সাথে থেকো, চেষ্টা করছি তোমাদের কিছু দেওয়ার। স্টে টিউন, স্টে সেফ। বাকি 2টো পার্ট কেউ মিস করো না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।